ব্রেকিং নিউজ। হঠাৎ করে যদি দেখেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার ফেসবুকে ঘোষণা দিয়েছে, কমরেড বের হয়ে এসো, তাড়াতাড়ি তোমরা রাষ্ট্র দখল করো, অথবা আওয়ামী লীগ তোমরা রাজপথে নামো, আমি তোমাদের সাথে আছি। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে নানা রকম চমক দেখতে পাবেন। হঠাৎ করেই তারেক রহমানের কিছু বক্তব্য জনগণের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে যে এটা আসলে কি তারেক রহমান বলেছে, এটা বলতে পারেন। তোলপাড় শুরু হয়ে গেছে। আমরা তার বক্তব্যের একটা অংশ জবাব দিয়েছি, এবার আরেকটা অংশ। 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়। 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই, ওখানে এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক শ্রোতা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে নাসির বার্তা ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়। 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই, ওখানে এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি। তারেক রহমানের কাছ থেকে তারেক রহমানের ভ্যালু কি? আমি যদি একজন নিরপেক্ষ মানুষ, আমি কোনো দল করি না, কিন্তু আমার চোখ কান তো খোলা। আমি লন্ডনে কি হয় আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা? আমি জানি না এখানে বসে লন্ডনে কি হয়, তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না? লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না? লন্ডনে তারেক রহমানের পাশে কারা চাঁদাবাজি করে আমি কি জানি না? আমি দেখি না? দেখি এবং জানি। দর্শক বিন্দু, একটা কাজ আমি করি, যে কাজটা কি জানেন? সমালোচনা, গালি এ দেয়ার মধ্যেও আমি লোকজনের একটা সুযোগ দেই, যে গালিটা একটু পরে দেই, একটু কম দেই, দেখি না একটু পরিবর্তন হয়। কারণ কি, গড়ে পড়তায় ব্ল্যাঙ্কেটলি আপনি যদি সবাইকে গালি দিতে থাকেন, ভালোকে ভালো না বলেন। ফর এক্সাম্পল, তারেক রহমান তার খারাপ দিকের জন্য আমি তারে গালি দেই, কিন্তু তারেক রহমান ভালো তো দিয়ে একটা কাজ করে, ভালো তো দিয়ে একটা কথা বলে। তাহলে আমি কি করি? যখন খারাপ কাজগুলো করে তার একটা সমালোচনা করি, আর ভালো কাজ যেগুলো এগুলো নিয়ে প্রশংসা করি। ওকে, এখন আমি যদি নিরপেক্ষভাবে আমেরিকায় বসে এবং লন্ডনে গিয়ে চারিদিক থেকে বিচার করে দেখি যে তারেক রহমানের চারপাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, ওই নেটওয়ার্ক ভেদ করা কারো দ্বারা সম্ভব না। একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব। ওখানে যদি আপনি $10,000 বান্ডিল দেন, $20,000 বান্ডিল দেন, $50,000 বান্ডিল দেন, বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে। $10,000 বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোনো একটা উচ্চুঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না। $10,000 দিলে কোথাও দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন, একটা ছবি তোলার সুযোগ পাবেন। আপনি যদি $20,000 দেন তাহলে আপনি বসার সুযোগ পাবেন। আপনি যদি $30,000 দেন তাহলে একটা চা খাওয়ার সুযোগ পাবেন। আর যদি $1,00,000 দেন তাহলে কোনো এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন, তারপরে আপনাকে তারেক রহমান আপ্যায়ন করবে। আপনি চার্ট বুঝছেন? 10,000 থেকে শুরু হয়, মিনিমাম 10,000 দিবেন তারেক রহমান। এখন একটা কথা, তারেক রহমান বলবে আমি তো এগুলো জানি না। আরে ভাই, তুমি জানো না? তোমার পাশে সানি বৈশা রয়েছে, কয়সর বৈশা রয়েছে, তোমার পাশে আনোয়ার হোসেন খোকন বৈশা রয়েছে। প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন লোকজনের কাছে বলে এটাকে ভাইয়ের জন্য দিতে হবে। এখন ইদানিং আবার ভাইয়ার কাছে নমিনেশন বাণিজ্যের জন্য, মাই গড, 30,000, 50, মানে আমি ভুল বলছি, 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। তো আমি যদি এটা জানি, দর্শক বিন্দু, একটা কথা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, আমি নিজে চিন্তা করি আপনাদের সাথে। আমি দেখেছি লোকজনরা অনেকে হয়তো মনে করে জেকব মিল্টন হয়তো কি করে, ভিউ বাণিজ্য করে। এই কথাগুলো কারা বলে জানেন? বিএনপির যেসব কুত্তার বাচ্চা যাদেরকে আমি গালি দিছি, যাদের জন্ম হয়েছে বাবা এবং মায়ের বিয়ের আগে। এর অর্থ কি? বাবা আর মায়ের বিয়ের আগে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে তো এটা জারস। ওইসব লোকজনরা আমাকে বলে ভাই আপনি ভিউ ব্যবসা করেন। দর্শক বিন্দু, একটা কথা আমি বলি, আমি গর্ব করে বলছি না রে ভাই, গর্ব করে বলছি না, আপনাদেরকে শেয়ার করছি। যারা এটা চিন্তা করেন জেকব মিল্টন বোধহয় ভিউ বাণিজ্য করে সোশ্যাল মিডিয়ায়,
জেকব মিল্টন হয়তো কারো পাচাটা দালালি করে। আপনাদেরকে আমি একটা কথা বলি, আজকের যদি আমি চিন্তা করি আমি রিটায়ার্ড করব, এই শো আর করার দরকার নাই, আমি আমার ল ফার্মও রান করব না, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ আমার প্রতি কাইন্ড ভাই, আল্লাহ আমার প্রতি অনেক দয়াবান, আমি, আমার বাচ্চা কাচ্চা, আমার নাতি নাতকুর বসে খেয়ে যেতে পারবে আল্লাহর রহমতে, ডানে বায়ে তাকাতে হবে না, কারো কোনো কাজ করতে হবে না। আল্লাহ আমার সহায়, আল্লাহ অনেক কাইন্ড আমার উপরে। তো যারা এই চিন্তা করেন যে জেকব মিল্টন ভিউ বাণিজ্য করতেছে, তাদেরকে বলবো থিঙ্ক টুয়াইস। আপনি কিভাবে বাঁচেন, আপনার বাঁচার স্ট্যান্ডার্ড নিয়ে আপনি যখন অন্য একজন মানুষকে বিচার করতে যান, আপনি আর মানুষ থাকেন না। আমি চারিদিকে তাকাই, আমার চেয়ে ভালো মানুষ কারা, আমি তাদের দিকে তাকাই। আমার চেয়ে খারাপ যারা, তাদের দিকে আমি তাকাই না। যেই মুহূর্তে আমি খারাপের দিকে তাকাই, আমার প্রোডাক্টিভিটি কমে। ওকে, তারেক রহমানের দিকে আসি। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়, 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি তাদের বাণিজ্য। তো তারেক রহমান, অনেকে বলছে তারেক রহমান ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, তাহলে আজকে এখন অক্টোবর, নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে, তারপরে 1-2 মাসের মধ্যে নির্বাচন। তারেক রহমান কি দেশে গেছে? তারেক রহমানকে কি বলা হয়েছে জানেন? সালাউদ্দিন বলছে, আমির খসরু মাহমুদ বলছে, সামা ওবায়দ বলছে, আব্দুল্লাহ ওয়াল মিন্টু বলছে, ইকবাল হোসেন টুকু বলছে, বান্ডিল চলে যাবে, নমিনেশন তো আপনি ওখান থেকে দিবেন। মজুমদার ফ্যামিলির কৃতিত্ব এটা। কোন মজুমদার ফ্যামিলি? বেগম খালেদা জিয়ার বাবার ফ্যামিলি। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবার কথা, সেটা আসলে কতটুকু যৌক্তিকভাবে, ন্যায্যভাবে প্রত্যাশা করা যায় যে সুষ্ঠু হবে, তার একটা নমুনা হচ্ছে আজকে বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ এলাকাতে আমার উপরে বিএনপির কিছু ক্রিমিনাল গুণ এবং গুন্ডাদের যে ন্যাক্কারজনক হামলার চেষ্টা করা হয়েছে এবং আমার সহকর্মী অনেককে অ্যাসল্ট করা হয়েছে, সেটার মানদণ্ড দিয়ে বিবেচনা করা যাবে আর কি। এবং সেটা অনেকগুলো প্রেক্ষিত আছে। আজকে সেতু উদ্বোধনের পরে ওখানে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে আমি বলছিলাম যে এই সেতুর কাজটা তো চলমান, অনেকেই এখানে অবদান রেখেছেন। আমার অংশটুকু আমি এই বছরে মার্চ এপ্রিল থেকে আমি কি করেছি, এই সেতুটা যেন কাজ শুরু হয়, দ্রুত হয়, সেটা নিয়ে আমি কথা বলেছি। আর দ্বিতীয়ত হচ্ছে, ইতিমধ্যে যেহেতু একটা চাইনিজ কোম্পানি টেন্ডার পেয়ে গেছে, এবং এটা আমি আগে থেকেই জানি, আরও কয়েক সপ্তাহ আগে থেকে, কোন কোম্পানি এটা পেয়েছে, তাদের সাথে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে তাদের সাথে যোগাযোগ এবং পার্সেন্টেজ দেওয়া, কে কোনটা সরবরাহ করবে, এইসব ব্যাপারে আমাকে প্রশাসনের বিভিন্ন মহলের লোকজন যেমন বলেছে, সেতু সংশ্লিষ্ট, ঠিক একইভাবে এই চাইনিজ কোম্পানির যারা বাংলাদেশি কর্মকর্তারা আছেন, তাদেরও দু একজন আমাকে একই কথা বলেছে। তো সেই কথাটা আমি সাংবাদিকদেরকে বলেছি, এবং কোইন্সিডেন্স ওয়াইজ যে দুইজন উপদেষ্টা একই কথা বলেছে যে সেতুর কাজ শুরু করতে গেলে স্থানীয়দের সহযোগিতা লাগে, চাঁদাবাজি, দুর্নীতি এবং টেন্ডার সংক্রান্ত বেশ কিছু বিষয় তারা দৃষ্টি আকর্ষণ করেছে। একই বিষয় আমি করেছি। করবার সাথে সাথেই দেখলাম যে আমি যখন বের হয়ে চলে যাচ্ছি, আমার গাড়ির দিকে চলে যাবো আর কি, সেই সময়টাতে বিএনপির যে একাংশের কথা বললাম, যে কিছু ক্রিমিনাল গুণ যারা ছিল, তারা আমাকে পথ আটকে দিল এবং গায়ে হাত তোলার চেষ্টা করেছে। তো কিল ঘুষি যেটা মারবার চেষ্টা করেছে, সেটা ভাগ্যিস আমার সহকর্মীরা যারা চারপাশে ছিল তাদের গায়ে লেগেছে এবং তারা তাদেরকে নিবৃত করবার জন্য চেষ্টা করেছে। তো এরপরে আমার কিন্তু ওখানে কয়েকশো মানুষ ছিল, গুন্ডা পান্ডা ছিল কিন্তু 30-40 জন সর্বোচ্চ। আমার ওখানে 400 থেকে 500 লোক ছিল, যারা আমার ভক্ত, অনুরক্ত, আমার দলের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন তারা। সেই জায়গাতে আমরা সবাই খুবই সবর করেছি। আমরা ওখানে কনফ্রন্টেশনে যাইনি, এবং এই 4-5টা যে বেয়াদব ছিল, এই বেয়াদবদেরকে ইগনোর করে আমরা বের হয়ে চলে গেছি, এবং তারা তার পরবর্তীতে একটা মিছিলও করেছে ওখানে, এবং বিশ্রী যত স্লোগান আছে সেগুলো নিয়ে, এবং তাদের দাবি হচ্ছে আমি তাদেরকে চাঁদাবাজ বলেছি। অথচ আমি কিন্তু কোনো দলের নাম যেমন নেইনি, কোনো ব্যক্তির কথা বলি নাই। কারণ যেভাবে আমার কাছে তথ্যটা আসছে, আমি সেই তথ্যটা সেটা শেয়ার করেছি, যেন এলাকাবাসী কোনো রাজনৈতিক দলের চাঁদাবাজ যে অংশটা আছে, এই চাঁদাবাজদের কারণে এলাকায় যেন কোনো উন্নয়ন কাজ ব্যাহত না হয়, কোনো বিদেশি কোম্পানি, ঠিকাদারি কোম্পানি যারা এখানে কাজ করবে, তারা যেন পিছপা না করে। এবং এরকম বহু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে চাঁদাবাজির কারণে, কাজ কিভাবে পিছিয়ে যায়। পদ্মা সেতুর কথা আপনাদের মনে থাকার কথা, যে জয়, তারপরে নিক্সন চৌধুরী, আবুল হোসেন চৌধুরী, আওয়ামী লীগের এই যে পুরো ক্রিমিনাল গ্যাং, কিভাবে এই পদ্মা সেতুর কাজটাকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট এবং যে তাদের এইড দেওয়ার কথা, সেই কাজটাকে পিছিয়ে দিয়েছে। একই ঘটনা বিভিন্ন জায়গাতে ঘটছে। এরপরে হচ্ছে এই, যেহেতু এটা প্রায় 1,500 কোটি টাকার একটা প্রকল্প, এখানে ধরেন আপনার অনেক লোকের কোটিপতি হওয়ার, আগামী 3 বছর ধরে ব্যাপক ব্যবসা বাণিজ্য করবার সুযোগ আছে। কারা ইট সাপ্লাই দিবে, কারা রড দিবে, কারা পাথর দিবে, কারা বালু দিবে, সিমেন্ট দিবে, মাটি দিবে, এই পুরো কারা কর্মচারী দিবে, এই যে শত শত মানুষ এখানে শ্রমিক হিসাবে, রাজমিস্ত্রি হিসাবে কাজ করবে, এই লোক সাপ্লাই কারা দিবে, এই বিশাল আয়োজন আছে ব্যবসা বাণিজ্য লুটপাটের। তো সেটা নিয়ে আমি আগেই অ্যাডভান্স ওয়ার্ন করেছি, কারণ এটা একটা বড় ইস্যু, কাজটার ভালোভাবে যেন আগায় সেই জায়গাটাতে, এনশিওর করার জায়গাতে। তো সেই ক্ষেত্রে দেখেন যে কি ঘটনাটা ঘটেছে। এবং দুঃখজনক হলেও সত্য যে কিছু আওয়ামী ল্যাসপেন্সার সাংবাদিক আছে, কিছু দালাল টাইপের সাংবাদিক আছে, তারা এখানে ঘটনাটাকে করে যে এখানে এলাকাবাসী, স্থানীয় জনসাধারণ, তা নাকি তারা আমাকে ধাওয়া দিচ্ছে,
হেনস্থা করছে, এই কথাগুলো বলেছে। অথচ আপনারা যদি টোটাল ভিডিও ফুটেজটা দেখেন, আপনারা দেখবেন যে স্থানীয় জনগণ বলতে যা বোঝায়, শত শত মানুষ তারা আমাকে সমর্থন জানাতে ওই এলাকাতে এসছে। তো এখানে অল্প কয়টা ওই ক্রিমিনাল গুণ 15-20-30টাকে দেখলাম, যারা পরবর্তীতে মিছিল মিটিং করেছে, এবং আমার এলাকারও আছে, এবং সবাইকে আইডেন্টিফাই করেছি, সবার নাম, ঠিকানা, দলের কোন দল করে এবং কোন দলের কোন অঙ্গ সংগঠন, সেখানে তাদের পদবি কি, এলাকা কি, সব বিস্তারিত তথ্য ইতিমধ্যে আমরা যেখানে যেখানে দেবার দরকার সব জায়গায় আমরা পাঠিয়েছি, ইনক্লুডিং তাদের দলের হাইকমান্ডে আর কি, যে তারা যদি সত্যিকারের সংস্কারের রাজনীতি চায়, বিএনপি যেটা দাবি করেছে, বেগম জিয়া যে সংস্কারের রূপরেখা দিয়েছে কয়েক বছর আগে, তারেক রহমান যে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে, সেটা যদি তারা সত্যিকারভাবে চায়, তাহলে আমরা দেখতে চাই যে খারাপ লোকগুলো মুক্ত একটা দল তৈরি করবে, যেটা অনেক বছরের প্রত্যাশা যেমন আছে, গত 16 মাসেও কিন্তু এই প্রত্যাশাটা বারবার ফিরে আসছে, যে বিএনপি তৃণমূলে মোটা দাগে অধিকাংশ মানুষ হচ্ছে বিএনপির ভালো মানুষ। আমার এলাকাতেও তাই, অধিকাংশ বিএনপির নেতাকর্মীরা যারা এখানে কাজ করছেন, তারা দিব্যি জিয়া পরিবারের রাজনীতি করেন এবং বিএনপির আদর্শের রাজনীতি করেন, কিন্তু একটা ক্রিমিনাল গুণও আবার এর ভিতরে আছে 5-10%। এরা হাইব্রিড, এদের কেউ কেউ আওয়ামী লীগ করছে, কেউ কেউ একসময় বাপ ছাত্রলীগ করা, বাপ আওয়ামী লীগ করা, সুবিধাভোগী দোসরিপনা করেছে, এখন আবার দল পাল্টাইছে, ভুল পাল্টাইছে, কারণ ব্যবসা বাণিজ্য দরকার, সবকিছু মিলায় মাদক ব্যবসায়ী, খুনের মামলার আসামি, তারপরে হেন কোনো অন্যায় কাজ নাই, চাঁদাবাজি, সিন্ডিকেট, সব তারা এখানে করে। তো এগুলোর ব্যাপারে অনেকগুলো মামলাও আছে, জেনুইন মামলা আছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি আসলে একটা ভালো নির্বাচন চায়? এবং এই ঘটনাটা কিন্তু শুধু আমার এলাকায় ঘটছে না, এইটা সারা দেশে ঘটতেছে। জুনায়েদ সাকিব ভাইয়ের এলাকাতে হয়েছে, ভিপি নূরের এলাকাতে হয়েছে, ডাকসু সাবেক ভিপি মান্না ভাইয়ের এলাকাতে হয়েছে, আমার এলাকাতে হলো। তারপরে এই যে টোটাল গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, সমমনা 12 দলীয় জোট, যাদেরকে বিএনপি ব্যবহার করেছে গত কয়েক বছর থেকে, তাদের সবার উপরে এই ঘটনাটা ঘটছে। তাহলে বিএনপি আসলে দেশ কিভাবে চালাবে? তার দলটাকে সে ন্যূনতম ডিসিপ্লিনের মধ্যে আনতে পারছে না, এবং না আনতে পারার ফল কি হবে? যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় যায়, তাহলে 2001 থেকে 6 যেটা হয়েছে, অপারেশন ক্লিন হার্ট করতে হবে, র্যাবের মতো এলিট ফোর্স করে নিজের দলের নেতাকর্মীকে হাজারে হাজারে মারতে হবে, কারণ এই ধরনের গুন্ডা পান্ডা দিয়ে একটা সংস্কারের রাজনীতি বিএনপি করতে পারবে না। অতএব সেই জায়গাতে বিএনপি নেতৃবৃন্দকে আমরা আহ্বান করছি যে কারা কারা আপনার দলের এখানে এই ধরনের গুন্ডামির সাথে জড়িত, তাদেরকে আইডেন্টিফাই করেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর খারাপ লোকদেরকে, যাদেরকে বহিষ্কার করা হয়েছিল, তাদেরকে আপনারা ফিরায় নিয়ে আসছেন দলের ভিতরে, এবং তারাই এলাকাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমার প্রত্যেকটা মিটিংয়ে ডিস্টার্ব করতেছে, যারা যারা প্রোগ্রামে আসবে অথবা এসেছে, তাদেরকে আগে পরে গিয়ে হুমকি দিচ্ছে, মোবাইলে হুমকি দিচ্ছে, রামদায় দিয়ে কোপাবে, এটার বলছে। আমার প্রায় 15 থেকে 20 জনের মতো নেতাকর্মীকে মারধর করেছে বিভিন্ন জায়গাতে। আজকেও প্রায় 8-10 জনকে সরাসরি মারধর করেছে, চশমা ভেঙে ফেলেছে, ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে, এই কাজগুলো করতেছে, এবং এটা সারা দেশে করতেছে। অতএব সেই জায়গাতে কিন্তু বিএনপি এমন একটা রিয়েলিটি তৈরি করতেছে যে আসন্ন নির্বাচনটা, যদিও বিএনপির কোনো বড় সমমানের প্রতিপক্ষ নাই, কিন্তু সে সবাইকে আওয়ামী লীগের যে মানসিকতা, সেই নব্য আওয়ামী ফ্যাসিবাদের তরিকায় ডিল করতেছে। তো দিন শেষে এটা আমাদের কাম্য না। আমরা এই বিএনপির মজলুম নেতাকর্মীদের জন্য গত বছরগুলোতে হাসিনার ফ্যাসিবাদের সময় আমরা কিন্তু প্রতিবাদ করেছি, যখন বিএনপির বড় বড় নেতারা আওয়ামী লীগের দালালি করেছে, আওয়ামী লীগের সাথে আঘাত করে আন্দোলন ব্যর্থ করেছে, তখন কিন্তু আমরা ঝুঁকি নিয়ে বিএনপির এই মুসলিম লোকদের জন্য কথা বলেছি, বিএনপির লক্ষ লক্ষ গ্রেফতার হওয়া তৃণমূল নেতাকর্মীদের জন্য কথা বলেছি, জিয়া পরিবারের সম্মান মর্যাদার জন্য কথা বলেছি, এখনো বলে যাচ্ছি। অতএব সেই জায়গাতে আমরা আহ্বান করব বিএনপিকে যে আপনাদের নির্বাচনকে সামনে ঘিরে তরিকাগুলো পুনর্বিবেচনা করা দরকার। তৃণমূলে আজকে বাংলাদেশে শুধু এই ঘটনার কারণে আপনাদের কয়েক লক্ষ ভোট কমে গেছে, এবং আমার এলাকাতে একই অবস্থা। সাধারণ মানুষ আপনাদেরকে ছি করতেছে যে আপনাদের এই সকল ক্রিমিনাল গ্যাং এরা এই কাজগুলো করছে, এবং এর পিছনে আপনাদের বড় বড় নেতাদের এখানে মদত আছে, তাদের এখানে মানে ইনফ্লুয়েন্স আছে, এবং তারা আজকে রাতেও এই ঘটনা ঘটানোর পরে সিদ্ধান্ত নিয়ে আমাকে আরও বেশি ডিস্টার্ব করবে। এই ব্যাপারে তারা বিভিন্ন জায়গাতে নির্দেশনা দিয়েছে যে আমাকে কোনো মিটিং করতে দিবে না, কোথাও গ্যাদার করতে দিবে না, এবং গায়ে পড়ে ঝগড়া করা, নাশকতা করা, এরপরে মিথ্যা মামলা দিয়ে আমার লোকদেরকে এলাকা ছাড়া করা, এগুলোর চিন্তা আলোচনা তারা এখন করে যাচ্ছে। এরপরে প্রশ্ন হচ্ছে প্রশাসন। দেখেন, এরকম একটা ঘটনাতে একটা ব্রিজ আমার পাশের থানা মুলাদিতে উদ্বোধন হওয়ার কথা ছিল গতকালকে, যেখানে মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে জুমে এটা উদ্বোধন করার কথা, এলজিআরডি সচিব উপস্থিত হয়েছিলেন, এবং আরও যারা মন্ত্রণালয়ের এবং প্রশাসনের কর্মকর্তারা ছিলেন, ডিসি বরিশালের ডিসি মহোদয় এখানে ছিলেন। তো ওনাদের সামনে বিএনপির লোকজন সিম্পলি গিয়ে পুরো মঞ্চ, চেয়ার টেয়ার সব ভেঙে প্রোগ্রাম ভণ্ডুল করে দিয়ে আসছে। তাহলে চিন্তা করে দেখেন, 2 দিনের মধ্যে একই এলাকাতে একই রকম আচরণ, এবং সেটা প্রশাসনের নাকের ডগায় ঘটতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রশাসন দিয়ে আমরা কি আসলে একটা ভালো নির্বাচনের আশা করতে পারি কিনা? আমি মোটেই আশাবাদী না। এবং এই ঘটনাগুলো যে ঘটবে, আমি গতকালকে বরিশালের প্রশাসনের সকল লেভেলের কর্মকর্তাকে জানিয়েছি, যেহেতু আগের দিন মুলাদিতে এই ঘটনাটা ঘটেছে, আজকেও এখানে বিএনপির এক অংশ যারা এই গন্ডগোল পছন্দ করে, ক্রিমিনাল এবং গুন্ডামি মাস্তানি পছন্দ করে, এই অংশটা এটা করবে, এবং তাদের প্রত্যেককে জানাইছি। এবং স্যাডলি তারা এটা নিয়ে কোনো প্রিএম্পটিভ অ্যাকশনে যায় নাই বলে আজকের এই ঘটনাটা ঘটেছে। আমরা ধরেন আজকে সবর করেছি, আমার কয়েকশো নেতাকর্মী উপস্থিত থাকার পরেও কতদিন সবর করা যাবে? প্রশাসন যে দায়িত্ব নেয়। পুলিশ দেখলাম, পুলিশ তো নির্লজ্জভাবে বিএনপির দালালি করেছে, তারা ন্যূনতম কোনোভাবে এই সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে নাই, শুরু থেকে দেখেছি। অতএব সেই জায়গাতে আমরা এই প্রশাসন দিয়ে
নির্বাচন, ভালো নির্বাচন উঠানবে এই টিএনও, এই ডিসি, এসপি, এই প্রশাসনিক কর্মকর্তাদের উপরে আমরা সিম্পলি কোনো ভরসা পাচ্ছি না, ওসি। তো আমরা এই কারণে নির্বাচন কমিশনকে বলছি যে আপনাদের মাঠ পর্যায়ের প্রস্তুতি আসলে শূন্য না, এটা শূন্যের নিচে, আসলে ঋণাত্মক। অতএব সেই জায়গাতে আপনারা কিভাবে ভালো নির্বাচন করবেন তার ন্যূনতম কোনো আস্থার জায়গা আমি দেখতে পাচ্ছি না, সারা দেশে আমাদের যারা সহকর্মী আছে তারাও দেখতে পাচ্ছে না। দর্শক শ্রোতা, ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন, আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, নাসির বার্তা ইউটিউব চ্যানেলের আমাদের নতুন চ্যানেল, আপনারা হয়তো অনেকে অবগত আছেন। তো সবাইকে বলবো আপনারা এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবসময় আপডেট নিউজগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন। আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, পরবর্তী নিউজে হাজির হব। আল্লাহ হাফেজ।